গভীর রাত। আজকের আকাশে চাঁদ এবং তারা দেখা যায়নি, তাই লু ফেং যে ঘরে বাস করত সেটি সম্পূর্ণ অন্ধকার। শুধু সেলের বাইরের রাস্তাগুলোতে কিছুটা আলো ছিল। কেউ সারা ঘরে নাক ডাকতে থাকে, যা দেখায় যে কার্যত সবাই গভীর ঘুমে আছে। হঠাৎ বাম বিছানায় লু ফেং, যিনি মূলত বিশ্রামে শুয়েছিলেন, উঠে বসলেন। তার পা ক্রস করা হয়েছিল এবং তার তলগুলি সামনের দিকে ছিল। তার হাত তার পায়ে বিশ্রাম এবং তার পিঠ পুরোপুরি সোজা ছিল। লিমিট হলে আমি যে নিবন্ধটি দেখেছি তার মতে পৃথিবীতে শুধুমাত্র এক ধরনের জেনেটিক শক্তি প্রশিক্ষণ রয়েছে, জিন জিয়ান তিয়ান প্রশিক্ষণ। একবার কেউ একজন যোদ্ধার শারীরিক ফিটনেস স্তরে পৌঁছে গেলে তারা সাধারণত তাদের জেনেটিক শক্তি প্রশিক্ষণ শুরু করতে সক্ষম হয়। লুও ফেং একটি দীর্ঘ নিঃশ্বাস নিয়েছিলেন। নিবন্ধটি বলেছিল যে প্রথম অনুভূতি সবচেয়ে কঠিন। মহাজাগতিক শক্তি শোষণ করতে আপনাকে প্রথমে সেগুলি অনুভব করতে সক্ষম হতে হবে। নিবন্ধ অনুসারে এই শক্তি পৃথিবীর চারপাশে ছড়িয়ে রয়েছে। এমনকি মহাবিশ্বের নক্ষত্রেও এই শক্তি রয়েছে। যাই হোক, অধিকাংশ মানুষ শক্তির উপস্থিতি শনাক্ত করতে পারে না। যতক্ষণ আমি অনুভূতি করতে পারি, ততক্ষণ তাদের শোষণ করা সহজ হবে। প্রতিভাবান ব্যক্তিরা তাদের প্রশিক্ষণের প্রথম দিনে শক্তি অনুভব করতে পারে। কম প্রতিভাবান যোদ্ধাদের শক্তি অনুধাবন করতে ১.৫ বছর সময় লাগে। লু ফেং তার শ্বাস-প্রশ্বাস সামঞ্জস্য করেন এবং জিন জিয়ান তিয়ান কৌশলের অবস্থান ধরে রাখেন। জিন বলতে বোঝায় ২ তল, ২ হাতের তালু এবং মাথার প্রধান ধমনী। টিএল নোট: জিন মানে ৫টি হৃদয়। নিঃশ্বাস। লু ফেং এর নিঃশ্বাস ধীরে ধীরে স্থির হল। তিনি নিজেকে স্থির করার সাথে সাথে লু ফেং অনুভব করতে পারছিলেন যে তার হৃদয় শান্ত হচ্ছে। আমার শরীর শিথিল করতে হবে। জিন জিয়ান তিয়ান একটি প্রাকৃতিক প্রক্রিয়া। আমাকে আমার হৃদয়কে শান্ত করতে হবে। একটি আয়নার প্রতিফলনে একটি হ্রদের মতো আমার হৃদয়কে শান্ত করতে হবে। লু ফেংয়ের আত্মনিয়ন্ত্রণ ভালো ছিল, তাই তিনি ধীরে ধীরে নিজেকে শান্ত করতে সক্ষম হন, এমনকি তার হৃদয়ও শান্ত হয়েছিল। এটি সম্পূর্ণ নীরব ছিল। তার নিঃশ্বাস খুব কমই শোনা যাচ্ছিল। ১ মিনিট, ২ মিনিট, ৩০ মিনিট, ১ ঘন্টা। লু ফেং হঠাৎ চোখ খুললেন। এই তথাকথিত শক্তি কোথায়? আমি কিভাবে এটা টের পাচ্ছি না? আমার হৃদয় এবং শরীর এখনই খুব শান্ত হওয়া উচিত ছিল। হতে পারে, যেমন নিবন্ধে বলা হয়েছে, একজন প্রতিভাবান ব্যক্তি প্রথম দিনই সফল হতে পারেন, কিন্তু একজন প্রতিভাহীন ব্যক্তির শক্তি অনুধাবন করতে ১.৫ বছর লাগবে। আমি আবার চেষ্টা করব। লু ফেং তার চোখ বন্ধ করে নিবন্ধে বর্ণিত শক্তি অনুভব করার চেষ্টা করেছিল। শান্ত, শান্ত। এই ২টি পয়েন্ট ছিল যে জিন জিয়ান তিয়ান কৌশল সবচেয়ে বেশি জোর দিয়েছে। এখনও ঠিক নেই। ৮ ঘন্টা পর লু ফেং চোখ খুলল। লু ফেং প্রত্যক্ষ করেছেন যে জেনেটিক শক্তি প্রশিক্ষণের প্রথম পর্যায়ে অনুভূতি খুব কঠিন। আমি শেষবার চেষ্টা করব। আমি সফল না হলে কাল রাত পর্যন্ত অপেক্ষা করব। আমি আশা করি আমি সফল হতে পারব। লু ফেং মনে মনে আশা প্রকাশ করলেন, চোখ বন্ধ করলেন এবং শক্তি অনুভব করার জন্য আবার নিজেকে শান্ত করতে শুরু করলেন। সময় ধীরে ধীরে কেটে গেল। ১০ মিনিট, ৩০ মিনিট, ৫০ মিনিট, ১ ঘন্টা ২০ মিনিট। এটা এখনও কাজ করছে না কিভাবে? তার প্রায় ধ্যানমগ্ন অবস্থায় লু ফেংয়ের চিন্তাও ধীর হতে শুরু করে। আস্তে আস্তে। এই প্রায় ধ্যানমগ্ন অবস্থায় লু ফেং তার হৃদয়ের তলদেশে কিছুটা আশা ছিল, শক্তি অনুভব করার আশায়। যাই হোক, সময়ের সাথে সাথে লু ফেং ঘুমিয়ে পড়ছিলেন। একজন সাধারণ মানুষ যে কিছুই ভাবে না এবং গভীর রাতে ৮ ঘন্টার জন্য চোখ বন্ধ করে ঘুমিয়ে পড়বে, এবং লু ফেং ইতিমধ্যে ৩ ঘন্টা ধরে এটি করছে। ঘুমিয়ে পড়ার সময় লু ফেং চেষ্টা করতে এবং শক্তি অনুভব করতে ভুলে গিয়েছিলেন। এত আরামদায়ক। লু ফেং, যিনি ঘুমিয়ে পড়েছিলেন, তিনি অনুভব করেছিলেন একটি ক্ষীণ শক্তি তার তল, তালু এবং তার মাথার প্রধান ধমনী দিয়ে যাচ্ছে। ধীরে ধীরে স্থির গতিতে তা তার শরীরে প্রবেশ করে।
এটা কি? লু ফেং তখনও অর্ধেক ঘুমিয়েছিল। এটি শক্তি। লু ফেং হঠাৎ ঘুম থেকে উঠে চোখ খুললেন। তার আগে যে অনুভূতি ছিল তা অবিলম্বে অদৃশ্য হয়ে গেল। লু ফেং কখনই ভাবেননি যে তিনি ঘুমিয়ে পড়ার সময় শক্তি অনুভব করতে সক্ষম হবেন। আমি এটা অনুভব করেছি, আমি অনুভব করেছি, এটাই অবশ্যই শক্তি যা আমি খুঁজছিলাম। লু ফেং ভিতরে খুব খুশি ছিল। নিবন্ধ অনুসারে, আপনি একবার সম্ভাব্য ফাইটার পরীক্ষায় উত্তীর্ণ হলে অনেক লোক তাদের জেনেটিক শক্তি প্রশিক্ষণ শুরু করতে পারে। এমনকি আপনি যদি এটি সচেতনভাবে অনুভব না করেন তবে আপনার শরীর ধীরে ধীরে এটি অচেতনভাবে শোষণ করে। লু ফেং জানতেন যে এই অনুভূতির মানে হল যে তিনি শক্তি শোষণ করছেন। যাই হোক, এই ধরনের শোষণ গতি অনেক ধীর ছিল। এটা এমন অনুভূতি। লু ফেং চোখ বন্ধ করে আবার বোঝার চেষ্টা করল। তিনি তার শ্বাস স্থির করলেন এবং তার হৃদয়কে শান্ত করলেন। তার চেতনা তার পায়ের তল, তার হাতের তালু এবং তার মাথার ধমনীতে নিবদ্ধ ছিল। তিনি যে শক্তি অনুভব করেছিলেন তা অনুভব করার চেষ্টা করেছিলেন। তিনি অনুভব করেছিলেন যে তিনি শক্তি অনুভব করেছিলেন, কিন্তু একই সাথে তিনি অনুভব করেছিলেন যে তিনি তা করেননি। ধীরে ধীরে অনুভূতিটা আরও স্পষ্ট হয়ে উঠছিল। এই এর নিঃশ্বাসের মতো খুব ছোট একটা জিনিস ধীরে ধীরে ভেসে উঠল। যখন এটি লু ফেংয়ের তলদেশের কাছে পৌঁছেছিল তখন এটি ধীরে ধীরে ঢুকে পড়েছিল। এটিই শক্তি। লু ফেং ও জিনের উপর দৃষ্টি নিবদ্ধ করেছিলেন এবং তিনি শক্তিগুলি শোষণের দিকে মনোনিবেশ করেছিলেন। স্বাভাবিকভাবেই, যে গতিতে তার তল, তালু এবং তার মাথার ধমনী শক্তি শোষণ করে, এটা সঙ্গে সঙ্গে ১০০ গুণ গতির কাছাকাছি। যদি আমরা বলি যে শুরুতে জলের পাইপের ফাটল থেকে কয়েক ফোঁটা জলের মতো শক্তিগুলি ঝরেছিল, তারপর এখন ফাটলটি আরও বড় এবং একটি ছোট নদীর মতো, শক্তিগুলি অবিরামভাবে লু ফেংয়ের শরীরে প্রবাহিত হচ্ছে। অনুভূতি তাকে হাত কাঁপিয়ে দিয়েছিল। আকৃতিহীন, বর্ণহীন শক্তি লু ফেংয়ের শরীরে প্রবেশ করেছিল। ক্ষুধার্ত এবং তৃষ্ণার্ত কোষগুলি ৫টি ভিন্ন পথ থেকে আসা শক্তিকে পাগল করে নিয়ে যায়। কোষের ভিতরে শক্তিগুলি কোষে প্রবেশ করার সাথে সাথে এটি মাইটোকন্ড্রিয়া দ্বারা দ্রুত শোষিত হয়েছিল এবং একই সাথে একটি অদ্ভুত শক্তি বের হতে দেয়। এই শক্তি কোষ দ্বারা শোষিত হয়েছিল, যা পৃথিবীকে ছিন্ন ভিন্ন পরিবর্তন ঘটাতে শুরু করেছিল। ডিএনএ ব্লুপ্রিন্টগুলিও কিছুটা পরিবর্তিত হতে শুরু করেছিল এবং কোষটি ১-২ ভাগে বিভক্ত হতে শুরু করেছিল। আস্তে আস্তে সময় কেটে যায়। লু ফেংয়ের শরীর পরিবর্তিত হতে থাকে, তা ত্বকের পৃষ্ঠ, পেশি, হাড়, এমনকি প্রতিটি কোষের স্তর, শরীরের প্রতিটি অংশ পরিবর্তিত হয়েছে। এই পরিবর্তন হল জীবনের বিবর্তন, জীবনের জিনের পরিবর্তন। প্রশিক্ষণ গাইড অনুসারে মানুষ জন্ম থেকে শুরু করে শক্তি শোষণ করতে অক্ষম ছিল। তাই ক্ষুধার্ত অবস্থায় আপনি যখন প্রথমবার শক্তি শোষণ করেন, আপনি সর্বোচ্চ পরিমাণে শোষণ করেন, যা দ্রুততম শক্তি বৃদ্ধিরও সময়। লু ফেং তার ফিটনেস লেভেল পরিবর্তন অনুভব করেছেন। পৃথিবীতে এবং সমগ্র মহাবিশ্বে অসীম পরিমাণ শক্তি রয়েছে। লু ফেং যে পরিমাণ শোষণ করেছে তা নগণ্য। যাই হোক, লু ফেংয়ের কাছে এটাই তার শক্তির সবচেয়ে বড় লাভ। তার হাড়ের ঘনত্ব বাড়তে থাকে, কোষগুলো তাদের আয়তন কমিয়ে ২ ভাগে বিভক্ত হয়, পেশির তন্তুগুলো নিজেদেরকে উন্নত করতে থাকে এবং লু ফেংয়ের শরীরের ওজন বাড়তে থাকে। জীবন কি অদ্ভুত! মস্তিষ্কে এমন একটি জায়গায় যেখানে লু ফেং বুঝতে পারছিলেন না, শক্তিগুলি তার মস্তিষ্কের গভীরে প্রবাহিত হয়েছিল। জন্মের পর থেকে এখন পর্যন্ত তার মস্তিষ্কের গভীরতায় ৩টি ধাক্কা, ৩টি কোমা সৃষ্টি করেছে। এবং আজ রাতে প্রচুর পরিমাণে শক্তি প্রবাহিত হয়েছিল। যাই হোক, এই পরিবর্তনটি অন্য ৩ বারের চেয়ে আলাদা ছিল, এটি আরও ম্লান ছিল। লু ফেং, যিনি প্রশিক্ষণ নিচ্ছিলেন, এটি মোটেও লক্ষ্য করেননি। ডিং ডং। ভোর, সূর্য উঠেছে, ভোর ৫ বা ৬টা নাগাদ। জেলের সব ঘণ্টা বাজছিল। প্রতিটি বন্দী জেগে উঠতে লাগল। লু ফেং, যিনি কিছুক্ষণ ক্রস পায়ে বসেছিলেন,
অবশেষে তার চোখ খুললেন এবং হাসলেন। আসলে এটিই সবচেয়ে শক্তি যা আমি এক সময়ের মধ্যে শোষণ করতে সক্ষম হব। আমার শরীর পূর্ণ না হওয়া পর্যন্ত আমি প্রায় 2 ঘন্টা ধরে শোষণ করেছি। লু ফেং অনুভব করতে পারতেন যে তিনি আগের চেয়ে অনেক বেশি শক্তি পেয়েছেন। গত রাতের পরে আমার মনে হচ্ছে পরীক্ষার সময় আমার কোমা আমাকে যা দিয়েছে তার থেকে আমার ফিটনেসের মাত্রা আরও বেড়েছে। লু ফেং মনে মনে ভাবলেন, আমার হাতের মুঠির শক্তি সম্ভবত এখন প্রায় 1500 কেজি হবে, হয়তো আরও বেশি। শুধুমাত্র পরীক্ষাই বলতে পারে তার শক্তি আসলে কতটা বেড়েছে। নাস্তার সময়, প্রাতরাশের সময় বেশ কয়েকজন বন্দী তাদের কোষগুলি খেতে ছেড়েছিল। লু ফেং তার বিছানা থেকে লাফিয়ে উঠলেন, দাঁত ব্রাশ করলেন এবং প্রাতরাশের প্রস্তুতিতে তার মুখ ধুয়ে ফেললেন। এই সময়ে হলওয়েতে 3 জন ইউনিফর্ম পরা বন্দী লু ফেংয়ের সেলের দিকে হেঁটে গেল। তাদের মধ্যে একজন চিৎকার করে বলেছিল, বাল্ডি হুয়ান, আমি শুনেছি একজন অত্যন্ত দক্ষ ব্যক্তি আপনার সেলে এসেছে, 4 জন অভিজাত সদস্যকে একা হাতে মারছে। ভাই লিউ, সে নিশ্চিত কঠিন। লু ফেংয়ের ঘরে তাক 5টি হেসে মাথা নাড়ল। উহু! 3 জন বন্দী এক দৃষ্টিতে দৃষ্টি বিনিময় করল এবং তাদের একজন নিচু স্বরে বলল, কোনো ভুল নেই। সেল নম্বর, বয়স এবং শক্তি সবই সঠিক। ভাই চৌ তার কথা বলছিলেন। জেলে সকালের নাস্তা খেয়ে বন্দীরা একে একে নিজ নিজ কক্ষে ফিরতে থাকে। দক্ষিণ হলওয়ের বাম থেকে 3য় কক্ষে 4 জন বন্দী তাদের বিছানায় নিঃশব্দে শুয়েছিল। একজন ফ্যাটি নিচু গলায় বলল, বড় ভাই, আমি সকালের নাস্তার সময় বস লির সাথে কথা বলেছিলাম এবং তিনি সম্মতিতে মাথা নেড়েছিলেন। আমরা আমাদের 3 জন পেশাদার পাঠাব। বস লির 2টি গরিলার সাথে আমাদের 5 জন লোক থাকবে। এর সাথে সেই লু ফেং একটি সমস্যা হওয়া উচিত নয়। ফ্যাটি, আমি শুনেছি যে লু ফেং 4 জন অভিজাত সদস্যকে একাই মারতে পারে। সে বেশ শক্ত। একজন কালো কুকুরের আকৃতিতে ট্যাটু করা একজন ভূত লোক শান্তভাবে বলল। কালো কুকুর, মোটাসোটা, আমরা ছাড়া অন্য ভাই ছাও কোবরা পাঠাচ্ছেন। আমরা সফল না হলেও কোবরা অবশ্যই করবে, একচোখা মাঝবয়সী লোকটা চুপচাপ বলল। কোবরা? ফ্যাটি এবং ব্রাউনি কালো কুকুর সবাই হতবাক। হ্যাঁ, বিশুদ্ধ কাকতালীয়ভাবে কোবরাও এখানে আটকে আছে, একচোখা লোকটি মাথা নাড়ল। কোবরা দিয়ে আমাদের ব্যর্থ হওয়ার কোনো উপায় নেই। ফ্যাটি উত্তেজিত হয়ে উঠল। তবে কোবরা দেখতে কেমন? আমরা তাকে আগে কখনো দেখিনি। আমরা একসাথে সরব। লাঞ্চের পর আমি বস লির সাথে আলোচনা করব, একচোখা লোকটি চুপচাপ বলল। ভুল না করে আমরা একসাথে চলে যাব এবং ডিনারের সময় ব্যবস্থা নেব। মনে রাখবেন, আপনার অস্ত্র নিয়ে আসুন। যাই হোক, এই বন্দী যে অস্ত্রের কথা বলছিলেন তা ছিল একটি দাঁতের ব্রাশ ধারালো করে তৈরি করা ছোট ছোট ব্লেড। যদিও এই কারাগারে কিছু কঠোর চেক ছিল, এটি একটি বড় আকারের কারাগারের সাথে তুলনা করতে পারে না। যাই হোক, এমনকি একটি বড় আকারের কারাগারেও ধূর্ত লোকেরা প্রায় সবসময় বন্দুক এবং গোলাবারুদ পাচার করতে সক্ষম হয়। জায়গাটি যতই নিরাপদ হোক না কেন, লোকেরা যতক্ষণ এটি চালাবে সেখানে ফাঁকি থাকবে। অবশ্য এই জেলের মানুষগুলো ছিল কিছু ছোট ভাজা। তারা নিছক ব্লেড এবং কাচের টুকরো দিয়ে সজ্জিত ছিল। সন্ধ্যা। ভাইলু, ভাইলু। তিনি যখন তার সেল থেকে বেরিয়েছিলেন, প্রতিটি বন্দীর সাথে তার দেখা হয়েছিল লু ফেংকে বাধ্যতামূলক অভিবাদন। লু ফেং এর 4 অভিজাত সদস্যের মধ্যে তার যুদ্ধের গল্প গত রাতে ছড়িয়ে পড়েছে। জেলের প্রায় সকলেই এই যুবকের শক্তি সম্পর্কে জানত। স্বয়ং পরিবেশন ভোজনালয়ের মধ্যে। এটিকে ক্যাফেটেরিয়া বলা হয়, তবে এটি কেবল একটি সিল করা লবি। লম্বা, স্থির, রূপালি টেবিল প্রায় ডজন খানেক। এই জেলের সবকিছুই বেশ ভালো, খাবার ছাড়া। যেহেতু লু ফেং গত রাতে তার জেনেটিক এনার্জি প্রশিক্ষণে সফল হয়েছে, সে সারাদিন ভালো মেজাজে ছিল। তিনি কাউন্টারে চলে গেলেন এবং গার্ডদের কাছ থেকে একটি প্লাস্টিকের লাঞ্চ বক্স পেলেন, কিন্তু তার ভেতরে শুধু মাটির মতো কিছু খাবার ছিল।
তিনি মাথা নিচু করে ভিতরে তাকালেন, শুধু ধূসর মাটির মতো কিছু খাবার ছিল। তিনি যখন গন্ধ পেলেন, সেখানে আলুর ঘ্রাণ ছিল। সুতরাং এটি কিংবদন্তি কাঁচা খাবার। লু ফেং মাথা নাড়ল। এটি বেশ বিখ্যাত। তবে একে কাঁচা খাবার বলা হলেও এটি আসলে সমাজের অবিসংবাদিত নিকৃষ্টতম খাবার। আপনি যদি এই কাঁচা খাবার খান তবে আপনার দিনে মাত্র 5 সেন্ট লাগবে। শুধু জেনে রাখাই আপনাকে এর ভিতরে থাকা জিনিসের গুণমান সম্পর্কে যথেষ্ট বলে দেবে। একটি সিলভার লবি, একটি সিলভার টেবিল এবং একটি সিলভার লাঞ্চ বক্স। বিপুল পরিমাণ ইউনিফর্ম পরা মানুষ একে একে এসে তাদের লাঞ্চ বক্স গ্রহণ করে। লু ফেং টেবিলের পাশে বসে এই কাঁচা খাবার খেতে শুরু করার সাথে সাথে মাথা নিচু করে। এই সময় একটি রোগা, চশমা পরা কিশোর অভিশাপ দিতে শুরু করে, এমনকি সুজোর এবং কুকুরও এর চেয়ে ভালো খাবার খায়। লু ফেংয়ের পাশের লাঞ্চ বক্সের বিষয়বস্তুর 2টি কামড় খেয়েছেন। তাড়াতাড়ি, তুমি হারিয়েছ, আমাকে 2টি ধোয়া দাও। কি বলছ? বিশাল রূপালী লবিতে 100-র বেশি বন্দী একে অপরের সাথে কথা বলছিল। এটা খুব অগোছালো এবং বিশৃঙ্খল ছিল। রেলিংয়ের বাইরে 2জন প্রহরী দাঁড়িয়ে, 2জনের হাতেই অ্যাসল্ট রাইফেল। তারা অলসভাবে ভিতরে তাকাল এবং তারপর হাসতে শুরু করে এবং একে অপরের সাথে কথা বলতে শুরু করে। শীর্ষে থাকা সিকিউরিটি ক্যামেরাটি সিলভার লবির সমস্ত ঘটনা ক্রমাগত রেকর্ড করে। পেং, লু ফেংয়ের ডান দিকে 3 মিটার দূরে একটি একচোখী পশু বসেছিল। তিনি লু ফেংয়ের দিকে তাকিয়ে হেসে বললেন, তুমি লু ফেং? লু ফেং একচোখী পশুর দিকে তাকাল। তুমি? আমি দীর্ঘ এক চোখের পাশবিক হাসতে হাসতে হাসল। এক চোখের ড্রাগন নিচু গলায় বলল। এক চোখী পাশবিকের সামনে একটা খাটো মোটা লোক বসেছিল। এ সময় তার পাশে স্টিলের টাওয়ারের মতো বসল 2টি ব্রুট। 2 পাশবিক ঠান্ডাভাবে এক চোখের পাশবের দিকে তাকাল। তারপর খাটো মোটা লোকটা ঠান্ডা গলায় হেসে বলল, গতকাল আমরা যখন আরাম করতে বাইরে গিয়েছিলাম তখন তোমার লোকেরা আমার ভাইকে মারছিল, তাই না? আমাদের বলুন, আমরা কিভাবে এই সমস্যার সমাধান করতে যাচ্ছি। বন্ধ এক চোখওয়ালা পাশবিক চোখ ঘুরিয়ে বক্তৃতা করল, ফ্যাটিলি, তুমি এই মুহূর্তে আমার কাছ থেকে দূরে সরে যাও। আপনি যদি আমার সাথে জবা খিচুড়ি করেন তবে আমাকে পিছিয়ে না থাকার জন্য দোষ দেবেন না। খাটো মোটা লোকটা ঠান্ডাভাবে তাকিয়ে হেসে বলল, এক চোখের ড্রাগন, মনে হচ্ছে তুমি কথা বলতে চাও না? লু ফেং সাইডলাইনে আরও 2টি কামড় খেয়ে তাকাল। তিনি আগ্রহী হতে সাহায্য করতে পারেন না। তার দৃষ্টিকোণ থেকে এটা স্পষ্টতই কারাগারে 2টি বড় শক্তি যুদ্ধ করতে চলেছে। বাক্রুদ্ধ কথা বলো। আপনি যদি এখনও কথা বলতে চান, বন্ধ। বক্তৃতা দেওয়ার সময় এক চোখযুক্ত ড্রাগনের একমাত্র চোখটি ঘুরছিল। এটা স্ক্রু, আক্রমণ। ছোট মোটা লোকটার মুখটা ভয়ঙ্কর হয়ে উঠল, চিৎকার করে। সঙ্গে সঙ্গে তার পাশে 2টি স্টিলের টাওয়ারের মতো ব্রুট চলতে শুরু করে। তাদের একজন লম্বা, রূপালী টেবিলটি তুলে এক চোখের পাশবিকের বিরুদ্ধে মারল, আর অন্য পাশটি বিদ্যুতের মতো একটি লাথি মারল। আমাদের বশকে আঘাত করার সাহস। ভাইরা, চল যাই। পুরো লবি মুহূর্তেই বিশৃঙ্খল হয়ে পড়ে। পেং একজন বন্দি বেঞ্চটি তুলে নিষ্ঠুরভাবে কোণে থাকা সিকিউরিটি ক্যামেরায় তা মারল। যখনই জেলে বড় আকারের গ্যাং ফাইট হয়, আপনি প্রথম কাজটি করেন তা হল ক্যামেরা ভাঙা। সুনির্দিষ্ট প্রমাণ ছাড়াই পুলিশ স্বাভাবিকভাবেই এলোমেলোভাবে বন্দীদের দোষারোপ করতে পারে। সিলভার লবিতে আহ! এক চোখযুক্ত ড্রাগনটি তার ডান হাতটি ছুঁড়ে ফেলে এবং ব্রুটের লাথিটি আটকে দেয়। যাই হোক, এটি সত্যিই একটি শক্তিশালী লাথি ছিল, তাই এক চোখযুক্ত ড্রাগনটি কয়েক ধাপ পিছিয়ে লু ফেংয়ের দিকে চলে গেল। 2টি স্টিলের টাওয়ারের মতো ব্রুট দ্রুত তাড়া করল। এক চোখের অজগরের নিচের পুরুষরাও এদিক সেদিক ছুটে গেল। হঠাৎ লু ফেং গ্যাং ফাইটের কেন্দ্রে ছিল। বিশ্বাস করতে পারছি না, আমি এতে বিশৃঙ্খল হয়ে পড়েছি। লু ফেং কেবল উঠে দাঁড়াতে পারে। তিনি এই সম্পর্কে জড়িত হতে খুব অলস ছিল। এই সময়েই এক চোখযুক্ত ড্রাগনের নির্দেশে ফ্যাটি লু ফেংয়ের দিকে ছুটে গেল।
তিনি হঠাৎ একটি স্ক্রু থেকে ধারালো একটি ব্লেড প্রকাশ করলেন এবং এটি লু ফেংয়ের কোমরের দিকে নির্দেশ করলেন। তার আগে এক চোখে ড্রাগনটি তার হাতে একটি ছোট ব্লেড প্রকাশ করে এবং লু ফেংয়ের দিকে তা ছুড়ে মারার জন্য প্রস্তুত হচ্ছিল। লু ফেং হঠাৎ বিপদ অনুভব করলেন। একই সময়ে তিনি তার কোমরে হালকা ব্যথা অনুভব করতে পারেন, যেন ধারালো কিছু তার শরীরে বিদ্ধ করেছে। যাই হোক, লু ফেং তার পেশি টানানোর সাথে সাথে সে চিতাবাঘের মতো লাফিয়ে উঠে সামনের টেবিলের পাশ দিয়ে চলে গেল। কিন্তু এই সময়ে তিনি দুটি ইস্পাতের টাওয়ারের মতো ব্রুট তাদের পা যুদ্ধের অক্ষের মতো লু ফেংয়ের দিকে নিয়েছিল। আপনি মৃত্যু চাইছেন? লু ফেং, যে মুহূর্তের মধ্যে কি ঘটছে তা বুঝতে পেরেছিল, উচ্চস্বরে চিৎকার করে দুই পায়ে তার দুটি মুঠি মারল। গরিলার ডাকনামের দুটি ইস্পাতের মতো টাওয়ার ব্রুট তাদের হৃদয়ে ঠান্ডাভাবে হেসেছিল। পায়ের বিস্ফোরক শক্তি হাতের চেয়ে অনেক বেশি শক্তিশালী। তারা কি লু ফেংকে ভয় পাবে? ঠ্যাং ঠ্যাং, একটি নিম্ন আঘাতের শব্দ, তারপর হাত ভাঙার শব্দ। দুই হিংস্র ইস্পাতের টাওয়ারের মতো পাশবিক যন্ত্রণায় চিৎকার করে উঠল। তারা দুজন লু ফেংয়ের মুষ্টি থেকে উড়ে গেল এবং দূরের একটি টেবিলের বিরুদ্ধে আছড়ে পড়ল। বেঞ্চ এবং মেঝেতে রক্তের দাগ ছিল যা আপনাকে হতবাক করতে পারে। আহহ! মাটিতে গড়াগড়ি খেতে খেতে দুজন পাশবিক ব্যথায় তাদের পা চেপে ধরে। কি এক চোখযুক্ত ড্রাগন এবং তার পাশে থাকা ফ্যাটি এবং কালো কুকুরটি সবাই হতবাক হয়ে গেল। এই সময়ে কান ভেদ করার অ্যালার্ম বেজে উঠল। কারাগারের সমস্ত রক্ষীরা দ্রুত তাদের বিশ্রামের জায়গা থেকে দল বেঁধে ক্যাফেটেরিয়ার দিকে এগিয়ে যেতে থাকে। লু ফেং তার কোমর ছুঁয়ে দেখলেন যে তার ইউনিফর্মে রক্তের দাগ লেগে আছে। কিংবদন্তিগুলি ঠিক ছিল, যোদ্ধা যারা জেনেটিক শক্তি প্রশিক্ষণে সক্ষম তাদের মুষ্টি শক্তি 3 থেকে 4,000 কেজি। একটি নিয়মিত ছোট বুলেট তাদের পেশি ভেদ করতে অক্ষম। ফ্যাটির ছুরিটি শুধুমাত্র লু ফেংয়ের ত্বকের মধ্য দিয়ে গিয়েছিল এবং তার পেশি দ্বারা বন্ধ হয়ে গিয়েছিল। তাহলে তোমরা একটা নাটক করছ। লু ফেং এক চোখযুক্ত ড্রাগন এবং খাটো মোটা লোকটির দিকে তাকাল, তার চোখ হিংস্রতায় ভরা, যার ফলে তারা দুজনেই হতবাক হয়ে গেল। তার কাছে সবাই সে আহত এক চোখা ড্রাগন রাগে চিৎকার করে উঠল। সবাই একসাথে, খাটো মোটা লোকটাও জোরে চিৎকার করে উঠল। তারা চিৎকার করার সাথে সাথে লু ফেংকে স্ল্যাম করার জন্য বেঞ্চগুলো তুলে নেয়। তাদের বসদের ক্রিয়াকলাপ অনুসরণ করে অন্যান্য পুরুষরা স্বাভাবিকভাবেই তাদের নিজস্ব বেঞ্চের সাথে একসাথে ছুটতে শুরু করে। লু ফেংয়ের চলাফেরা ছিল ফ্যান্টমের মতো, তার দুই পা ছিল কামানের গুলির মতো, প্রতিটি বন্দীকে বাতাসে লাথি মারছিল। নিয়মিত বন্দীদের জন্য লু ফেং খুব নিষ্ঠুর ছিল না, কারণ তারা কেবল আদেশ অনুসরণ করত। যাই হোক, লু ফেং দুই নেতা এবং তাকে ছুরিকাঘাতকারী ফ্যাটিদের প্রতি কোনো দয়া দেখাবেন না। লু ফেংয়ের চপ বেঞ্চটি অর্ধেক ভেঙে ফেলে এবং তার বাহু এক চোখযুক্ত ড্রাগনের উপর আছড়ে পড়ে, যার ফলে সে বাতাসে উড়ে যায়। তার হাত ঘড়ির কাঁটার বিপরীত দিকে 90 ডিগ্রি ঘুরিয়েছে। মানুষগুলোকে বাতাসে উড়িয়ে দেওয়া হচ্ছিল, বেঞ্চ ও টেবিল একে একে পাকানো ও ভেঙে ফেলা হচ্ছে। পার্থক্য: এটি একটি যোদ্ধার মধ্যে পার্থক্য যিনি জেনেটিক শক্তি কৌশল এবং নিয়মিত আক্রমণাত্মক দোষীদের মধ্যে প্রশিক্ষিত। লু ফেং বন্দীদের দলটিকে স্ক্যান করার সময় চশমা পরা কিশোর যেটি চুপচাপ দেখছিল হঠাৎ তার হাত নাড়ল। ছাড় দাও! একটি শীতল আলো আকাশের মধ্য দিয়ে যাওয়ার সাথে সাথে সে ইতিমধ্যে লু ফেংয়ের সামনে ছিল। রোগা কিশোরটি ছিল ঝিয়ান অঞ্চলের বিখ্যাত কোবরা। খ্যাতিতে তার উত্থান তার এক হাতে ছুরি নিক্ষেপের কৌশল। যখন অন্যান্য বন্দীরা লু ফেংয়ের উপর ঝাঁকুনি শুরু করে, তখন কোবরা কিশোরটি আঘাত করার সেরা সুযোগের সন্ধান করে। লু ফেং যখন হাত থেকে বেরিয়ে যাচ্ছিলেন ঠিক তখনই আক্রমণ করলেন। নিক্ষিপ্ত ছুরিটি ছিল খুবই অশুভ। এটি উড়ে যাওয়ার সাথে সাথে এটি একটি বন্দীর দেহ দ্বারা অবরুদ্ধ ছিল, তাই লু ফেং তার জন্য কি আসছে তা বুঝতেও পারেননি। নোট: চীনা ভাষায় কোবরা আক্ষরিক অর্থে চশমা সাপ।
সেও একজন বন্দির প্যান্টের ফাঁক দিয়ে ছুরিটি উড়ে গেল যেটিকে লু ফেং ছুঁড়ে ফেলেছিল। লু ফেং যখন ছুরিটি দেখেছিলেন তখন এটি মাত্র 2 মিটার দূরে ছিল। ভালো না। আমি এটা করতে পারি না। লু ফেংয়ের প্রতিক্রিয়ার গতি দ্রুত ছিল, কিন্তু তার শরীরকে পথ থেকে সরানোর জন্য যথেষ্ট সময় ছিল না। ছুরিটি কোনো গুরুত্বপূর্ণ অঙ্গের লক্ষ্য ছিল না, লু ফেংয়ের ডান কাঁধের জন্য। না, লু ফেং তাকাল। একজন যোদ্ধার জন্য তার অস্ত্র অত্যন্ত গুরুত্বপূর্ণ। লু ফেং ছুরি ব্যবহার করে এবং ডান হাতে। ছুরি যদি জয়েন্ট ভেঙে হাত ভেঙে যায় তাহলে কয়েক মাস সে জানোয়ারদের বিরুদ্ধে তার কৌশল ব্যবহার করতে পারবে না। অন্য কথায়, যদি সে আঘাত পায়, সে 1 আগস্ট ফাইটার কমব্যাট পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে না। তাকে অপেক্ষা করতে হবে আগামী বছরের 1 ফেব্রুয়ারি পর্যন্ত। না, রাস্তা থেকে সরে যাও। ছুরির গতি এবং 3 মিটার দূরত্বের সাথে লু ফেংয়ের চিন্তাভাবনাগুলি মোটেই পরিণতি সম্পর্কে ভাবছিল না। ঠিক এই সেকেন্ডে, এই গুরুত্বপূর্ণ মুহূর্তে লু ফেংয়ের আত্মা শক্ত হয়ে যায় এবং তার সমস্ত পেশি চরম পর্যায়ে ঠেলে দেওয়া হয়। সে ছুরির দিকে শুধু একটাই লক্ষ্য নিয়ে তাকাল। এই ছুরিটি ফাঁকি দাও, এই ছুরিটি আমার কাঁধে আঘাত করতে দিও না। পু ছুরি যা লু ফেংকে আঘাত করার ঠিক ছিল, অদ্ভুতভাবে এবং রহস্যজনকভাবে কিছুটা দিক পরিবর্তন করেছে। এটি লু ফেংয়ের কাঁধের সাথে সরাসরি আঘাত করার কথা ছিল, কিন্তু এখন এটি শুধুমাত্র এটিকে চড়েছে এবং লু ফেংয়ের ত্বকের প্রথম স্তরটিকে ক্ষতিগ্রস্ত করেছে। রক্ত ধীরে ধীরে কাঁধের অংশে লু ফেংয়ের ইউনিফর্মকে রঞ্জিত করে। সবাই তাদের হাঁটুর উপর নিচে, সবাই তাদের হাঁটুর নিচে। তাড়াতাড়ি করে নামুন। এ সময় বিপুল পরিমাণ অ্যাসল্ট রাইফেলধারী রক্ষীরা লবিতে ছুটে আসেন। সমস্ত বন্দী যারা আগে নিয়ন্ত্রণের বাইরে ছিল বাধ্য হয়ে হাঁটু গেড়ে বসেছিল। এমনকি সেই রোগা কোবরা কিশোরও হাঁটু গেড়ে বসেছিল। তিনি হতবাক মুখ নিয়ে লু ফেংয়ের দিকে তাকালেন। এটি কিভাবে ঘটতে পারে? আমার ছুরিটি কিভাবে হারিয়ে গেল? পুলিশকে ভিট করতে দেখে লু ফেংও সঙ্গে সঙ্গে হাঁটু গেড়ে বসেন। এখন ছুরি কিভাবে দিক পরিবর্তন করল? লু ফেং, যিনি হাঁটু গেড়ে বসেছিলেন, বিভ্রান্ত হয়েছিলেন। যাই হোক, কোনো পূর্ব সতর্কতা ছাড়াই একটি ভয়ঙ্কর মাথাব্যথা প্রকাশ পেয়েছে। ব্যথাটা এমন ছিল যেন কেউ লু ফেংয়ের মস্তিষ্কে স্পাইক মারছে। ব্যথার কারণে লু ফেংয়ের পুরো শরীর খিঁচে যায় এবং তিনি মাটিতে পড়ে যান। কি হল? তোমরা আমার সাথে এসে দেখো। পুলিশ, যারা ইতিমধ্যেই পরিস্থিতি নিয়ন্ত্রণে রেখেছিল, তারা লু ফেংয়ের চেহারা দেখে অবাক হয়েছিল। লু ফেং সম্পূর্ণ লাল ছিল এবং প্রচুর ঘাম ছিল। এমনকি ঘামের পরিবর্তে কিছু রক্ত বের হয়, যার কারণে লু ফেংয়ের ইউনিফর্ম প্রায় সম্পূর্ণ লাল হয়ে যায়। লু ফেংয়ের চারপাশে কুণ্ডলী করা নীল সাপের মতো তার শিরা ফেটে যাচ্ছিল, যা তাকে অভূতপূর্ব ভয়ঙ্কর দেখাচ্ছিল। ভালো না, সে ইতিমধ্যেই বাইরে। তাড়াতাড়ি, তাড়াতাড়ি এবং তাকে মেডিকেল রুমে পাঠাও। লু ফেং জ্ঞান হারিয়ে ফেললেও তার শরীর তখনও সম্পূর্ণ লাল। লু ফেং এর মনে। লু ফেংয়ের মন থেকে একটি বিশাল, রহস্যময় শক্তি ক্রমাগত উত্থিত হয় এবং তাৎক্ষণিকভাবে লু ফেংয়ের শরীরের প্রতিটি স্থানের সাথে মিশে যায়। এই রহস্যময় শক্তির বাপ্তিস্মের অধীনে লু ফেংয়ের হাড়, অঙ্গ, রক্ত, পেশি এবং ত্বকে ব্যাপক পরিবর্তন ঘটেছিল। এমনকি প্রতিটি কোষ দ্রুত পরিবর্তিত হচ্ছিল। পরিবর্তনের এই হার লু ফেংয়ের জেনেটিক শক্তি প্রশিক্ষণের তুলনায় শত শত থেকে হাজার গুণ দ্রুততর ছিল। তাত্ত্বিকভাবে, এই ধরনের কঠোর পরিবর্তন শরীরকে বিচ্ছিন্ন করা উচিত। যাই হোক, রহস্যময় শক্তি একত্রিত হওয়ার সাথে সাথে লু ফেং এর অভ্যন্তরীণ সম্পূর্ণরূপে অক্ষত ছিল, তার বাধা, রক্তক্ষরণ ইত্যাদি সত্ত্বেও। তাড়াতাড়ি, সাবধানে, তাকে মেডিকেল রুমে পাঠান। পুলিশ লু ফেংকে মেডিকেল রুমে নিয়ে যেতে শুরু করে। বড় আকারের গ্যাং ফাইটের কারণে যে জগাখিচুড়ি হয়েছিল তা দ্রুত পরিষ্কার করা হয়েছিল। রাত 8টা। ভয়ঙ্কর 3তলা জেলে, প্রথম তলার লবিতে 200 ইঞ্চি স্ক্রিনে একটি সিনেমা চলছিল। থাম।
পাজামা পরে সোফায় বসতেই একজন মধ্যবয়সী লোক বলল, অবিলম্বে চলমান সিনেমা বিরতি দেওয়া হয়। এমন সময় বাইরে থেকে একটা ধাক্কার আওয়াজ এল। ভিতরে আসুন। দরজা খুলে গেল এবং সামরিক ইউনিফর্ম পরা একজন লোক এসে সালাম দিল, অফিসার, আমরা এই সময়ের বড় গ্যাং ফাইট সম্পর্কে সবকিছু তদন্ত করেছি। ঝাও হুয়া ইয়াং লু ফেং নামের ওই যুবকের সঙ্গে মোকাবিলা করার জন্য এই আয়োজন করেন। যাই হোক, ফলাফলটি লু ফেংয়ের বিরুদ্ধে যুদ্ধে প্রচুর লোক আহত হয়েছিল, কারো কারো এমনকি বড় ক্ষত ছিল। ওই ঝো হুয়া ইয়াং বাচ্চা। তার ঝাও পরিবারের প্রভাব ব্যবহার করে সে বেশ উদাসীন, মধ্যবয়সী লোকটি উদাসীনভাবে বলল। যদিও ঝো হুয়া ইয়াং এই আয়োজন করে, আমরা অনুমান করেছি যে ঝাং হাও বাই নামের যুবকটি এর পিছনে আসল ব্যক্তি। সামরিক অফিসার সম্মানের সাথে বললেন, আমরা লু ফেংয়ের ফাইলগুলি উল্টে দিয়েছি। তার লক আপ করার কারণ ঝাং হাও বাই এর সাথে সম্পর্কিত, তাই ঝাং হাও বাই ঝো হুয়া ইয়াংকে সাহায্যের জন্য জিজ্ঞাসা করার সম্ভাবনা অনেক বেশি। চীনে এই মুহূর্তে 6টি বড় শহর রয়েছে। যেহেতু মানবতা আগের মতো একত্রিত হয়েছে, তাই তাদের নাগরিকদের উপর দেশের নিয়ন্ত্রণ বেড়েছে। তবে অফিসার, গ্যাং ফাইটের যুদ্ধের দৃশ্য সম্পর্কে আমাদের তদন্ত, ধাতব বেঞ্চ এবং টেবিলের চিহ্নগুলি দেখায় যে লু ফেং এর ফিটনেস লেভেল কোনো সন্দেহ নেই একজন যোদ্ধার পর্যায়ে পৌঁছেছে। সামরিক অফিসার আত্মবিশ্বাস ও প্ররোচনার সাথে বললেন। কারাগারের সব বেঞ্চ ও টেবিল ছিল ধাতু দিয়ে তৈরি। লু ফেং এর মুষ্টি সম্পূর্ণরূপে টেবিল বিকৃত এবং তার একটি চপ বেঞ্চ অর্ধেক কাটা। এ কেমন ভয়ঙ্কর! একজন যোদ্ধার স্তর। এখন পর্যন্ত উদাসীন মধ্যবয়সী লোকটি হঠাৎ উঠে দাঁড়াল এবং অফিসারের দিকে তাকিয়ে ভ্রুকুটি করে বলল, আপনি কি নিশ্চিত? 100% নিশ্চিত, মিলিটারি অফিসার উত্তর দিল। আমি শুধু থান্ডার ডোজো এবং ডোজো অফ লিমিট দেখেছিলাম এটা নিশ্চিত করার জন্য। লু ফেং সম্ভাব্য ফাইটার পরীক্ষা দিয়েছেন এবং পাশ করেছেন। এটা ঠিক যে তার প্রোফাইল আপডেট করা হয়নি, তবে আমি নিশ্চিত যে এটি এই কয়েকদিনের মধ্যে হবে। একজন সম্ভাব্য যোদ্ধা? সে যদি একজন সম্ভাব্য যোদ্ধা হয় তাহলে সে কিসের জন্য জেলে ছুটে এসেছিল? মাঝবয়সী লোকটি ভ্রুকুটি করে বলল, যদি সত্যিই কিছু গরম হয়ে যায় তাহলে বড় সমস্যা হবে। সমস্ত যোদ্ধা, যেই হোক না কেন, তাদের অধিকারকে গুরুত্ব সহকারে নেয়। পুলিশ ব্যবস্থার কারণে যদি একজন যোদ্ধা ক্ষতির সম্মুখীন হয় তাহলে যোদ্ধাদের সবাই অখুশি হবে। তখন বড় ঝামেলা হবে। যেহেতু যোদ্ধাদের বিরুদ্ধে কোনো ধরনের আটক করার অধিকার পুলিশের নেই। এই লু ফেং ব্যক্তিটি কোথায়? বললেন মধ্যবয়সী লোকটি। তিনি অল্প বয়স থেকেই একটি অদ্ভুত মাথা ব্যথায় ভুগছিলেন। এটি তার উচ্চ বিদ্যালয়ের পরীক্ষার সময় ঘটেছে এবং এখন এটি আবার ঘটেছে। যাই হোক, এখন সবকিছু ঠিক আছে। তিনি এখনও মেডিকেল রুমে কোমায় আছেন, জবাব দিলেন সামরিক অফিসার। মধ্যবয়সী লোকটি কিছুক্ষণ চিন্তা করে আদেশ দিল, অবিলম্বে লু ফেংকে সামরিক কর্মীদের পুনরুদ্ধার অঞ্চলে নিয়ে আসুন এবং তাকে বিশ্রাম দিন। তিনি জেগে ওঠার পরে আমাকে ব্যক্তিগত ক্ষমা চাইতে নিয়ে আসুন। আগামীকাল সকালে আমরা ডোজোর সাথে যোগাযোগ করব যেখানে তিনি থাকেন এবং সবকিছু ব্যাখ্যা করব। আমাদের পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে হবে। এরপরে আমরা তাকে বাড়িতে পাঠিয়ে দেব। হ্যাঁ, অফিসার। সামরিক অফিসার তার আদেশ পালন করতে গিয়ে চলে গেল। গভীর রাত। লু ফেংয়ের চোখ কিছু হালকা নড়াচড়া করে তারপর খুলে গেল যখন সে একা একা অন্ধকার ঘরে বসে আছে। এটা কোথায়? লু ফেং হঠাৎ এসে চারপাশ স্ক্যান করলেন। জানালার বাইরে বেড়ার দাগ পরিষ্কার ছিল এবং প্রতিবেশী টেলিভিশনের ভলিউম অত্যন্ত বেশি ছিল। লু ফেং এমনকি পাশের হাঁটার বাইরে কথোপকথন শুনতে পান। না, এটা এমন নয় যে তারা উচ্চস্বরে, এটি হলো যে আমার শ্রবণ শক্তি অনেক উন্নত হয়েছে। লু ফেং বিছানা থেকে নেমে উঠে দাঁড়াল। যখন সে ঘরে ঘুরছিল তার দৃষ্টিশক্তি, শ্রবণশক্তি এবং এমনকি ঘ্রাণবোধও একটি আশ্চর্যজনক পরিমাণে উন্নত হয়েছিল। লু ফেংয়ের দৃষ্টি তার পাশের একটি স্টুলের দিকে পড়ে। একটি হৃদস্পন্দনের সাথে তিনি অনুভব করলেন একটি নিরাকার শক্তি অবিলম্বে মল নিয়ন্ত্রণ করে।
এই নিরাকার শক্তি অনুভূত হতে অক্ষম ছিল, কিন্তু লু ফেং নিজেই এটি স্পষ্টভাবে অনুভব করতে পেরেছিলেন। এই নিরাকার শক্তি তার মন থেকে এসেছে। এই শক্তি কি? আমি কিভাবে এই ধরনের ক্ষমতা পেলাম? লু ফেং তার হৃৎপিণ্ডের স্পন্দন দ্রুত অনুভব করতে পারতেন, কারণ তিনি অনুভব করেছিলেন অতিপ্রাকৃত শক্তি একটি নিরাকার হাতের মতো কাজ করে। এই চিউ রাতের এই সময়ে মল আসলে ভাসতে শুরু করে। লু ফেংয়ের এক চিন্তায় তার পাশের পুরো বিছানা ভেসে উঠতে শুরু করে। তিনি একটি টেলিভিশনের দিকে মাথা ঘুরিয়েছিলেন, এমনকি এটিও ভাসতে শুরু করেছিল। একটু পরেই তার পাশে 3টি চেয়ার, একটি চা বানানোর মেশিন এবং ক্যাবিনেট। তারা সবাই মাটির উপরে ভাসছিল, অত্যন্ত দ্রুত। এই কক্ষের প্রায় সবকিছুই মাটির উপরে ভাসছিল, মহাকাশে যেখানে কোনো মাধ্যাকর্ষণ নেই। আমি এই সমস্ত জিনিসগুলিকে ভাসিয়ে দিতে পারি এবং তবুও চ্যালেঞ্জ বা ক্লান্ত বোধ করি না। লু ফেং ধীরে ধীরে বারান্দায় চলে গেল। গভীর রাত এবং সম্পূর্ণ নীরব ছিল। লু ফেংয়ের দৃষ্টি একটি বেড়ার উপর পড়ে এবং এক চিন্তায়। কে? বেড়ার একটি কলাম ঘুরতে থাকে এবং এটি বেড়া থেকে নিজেকে বিচ্ছিন্ন করে ফেলে। কলামের সামনের অংশ লু ফেংয়ের দৃষ্টিতে মোচড় ও বাঁকানো শুরু করে এবং তীক্ষ্ণ পরিণত হয়। এটি একটি ইস্পাত সুই পরিণত। এসবই নিরাকার শক্তি নিয়ে মাঝ বাতাসে ভাসছিল। যাওয়া, লু ফেং ভাবলেন। এই কলামটি বজ্রপাতের মতো সরে গেল এবং একটি ছোট অঞ্চলে একটি নকল পাহাড়ের দিকে গুলি করে। আশ্চর্যজনক গতিতে নকল পাহাড়ের বোল্ডার ভেদ করে সুইটি বিঁধে গেল। ভেদ করার পরে এটি ঘুরে দাঁড়াল এবং এটি তৈরি করা গর্ত দিয়ে সোজা উড়ে গেল। হুশ, হুশ, হুশ। ইস্পাতের সূচটি একটি অগণিত সংখ্যক ফ্যান্টমের মতো ছিল, কারণ এটি নকল পাহাড়কে বিদ্ধ করেছিল। যেন বিশাল পরিমাণ বর্মের ছিদ্রকারী গুলি ভেদ করে পর্বতটি দ্রুত একটি চালনীতে পরিণত হয়। পেং! হঠাৎ একটা বিস্ফোরণের শব্দ হল। যে নকল পর্বতটি 2 থেকে 3 মিটার উঁচু ছিল তা ফেটে অগণিত ছোট ছোট পাথরে পরিণত হয়েছিল। লু ফেং যে সূচ নিয়ন্ত্রণ করছিল তাও উড়িয়ে পাউডার হয়ে গেল। কে ওখানে? উউ 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 উউ। পুরো পুনরুদ্ধার এলাকার সাইরেন বাজছিল। প্রচুর পরিমাণে আলো জ্বালানো হয়েছিল এবং বেশ কয়েকটি অ্যাসল্ট রাইফেল চালিত প্রহরী ছুটে আসে। লু ফেং অবিলম্বে তার রুমে বিছানার দিকে দৌড়ে গেল, এখনও হতবাক এবং বিস্মিত। যে শিলাটি সহজেই 2 মিটার পুরু ছিল তা মুহূর্তের মধ্যে ভেদ করা হয়েছিল। আমার সূচের শক্তি ছিল একটি ভারী ফাইম্যায় স্নাইপার রাইফেলের মতো বর্মের মধ্য দিয়ে গুলি চালানো। সুইটি যথেষ্ট মজবুত ছিল না, তাই নকল পাহাড় ভেদ করার সাথে সাথে এটি পাউডারে পরিণত হয়েছিল। আমি মাত্র 1 মুহূর্তে এটিকে 100 বার বিদ্ধ করেছি। এটা কি 100 বর্মভেদ করা বুলেটের মতো হবে না? লু ফেং একটি দীর্ঘ নিঃশ্বাস ফেল। শুধু কি হচ্ছে? সেই রহস্যময় ভয়ঙ্কর শক্তি এই নিয়মিত সামরিক পুনরুদ্ধার এলাকায় জেগে উঠেছে। অন্ধকার ঘরে কোনো আলো জ্বলেনি। সম্পূর্ণ অন্ধকারে লু ফেং সোফায় বসল। তিনি শান্ত হতে অক্ষম ছিলেন। এই শক্তি খুব শক্তিশালী। একটি সাধারণ পিস্তল সেই বিশাল বোল্ডার থেকে কেবল একটি গর্ত তৈরি করতে পারে। আমার সূচ দিয়ে আমি সহজেই নকল পাহাড় ধ্বংস করেছি। এর শক্তি সহজেই 10 থেকে 100 গুণ শক্তিশালী। মানুষ এবং পশুর মধ্যে যে যুদ্ধ কয়েক ডজন বছর ধরে চলেছিল তাতে মানুষ বিজয় অর্জন করতে পারেনি, কারণ পশুরা খুব শক্তিশালী। তাদের দলে দুর্বল এবং শক্তিশালী দানব রয়েছে। এমনকি দুর্বলতম দানবরাও পিস্তলের আক্রমণে কাঁপতে পারে। এমনকি সবচেয়ে দুর্বল যোদ্ধাও তাদের পেশি দিয়ে বুলেট আটকাতে পারে। শক্তিশালী দানবদের জন্য এমনকি সামরিক গ্রেড অস্ত্র তাদের ক্ষতি করতে পারে না। শুধুমাত্র ভারী ক্লাস স্নাইপার রাইফেল, বিশাল ব্যারেলযুক্ত ভারী মেশিনগান, ফায়ার মেশিনগানের উচ্চ হার, কামান ইত্যাদি তাদের ক্ষতি করতে পারে। অবশ্যই ব্ল্যাক ক্রাউন ইগলের মতো শীর্ষ দানবরা 2.0 মিমি ফায়ারবোট কামান থেকে বাধা সহ্য করার পরে একটি পালকও হারাবে না। যে সত্যিই ভয়ঙ্কর। আমি বিশ্বাস করতে পারছি না যে আমার টেলিকাইনেসিস আছে। এটা কি হতে পারে?
লু ফেংয়ের হৃদয়ে একটা স্পন্দন এড়িয়ে গেল। এটা কি একজন আধ্যাত্মিক পাঠকের আধ্যাত্মিক শক্তি হতে পারে? লু ফেং আত্মা পাঠকদের সম্পর্কে খুব কমই জানত। তবে তিনি কিছু প্রাথমিক তথ্য জানতেন। আত্মা পাঠ করা সাধারণত শক্তিশালী যোদ্ধা ছিলেন যারা তাদের জেনেটিক শক্তিকেও প্রশিক্ষণ দিয়েছিলেন। যাই হোক, আধ্যাত্মিক পাঠ করা শুধুমাত্র মৌলিক জেনেটিক শক্তিকে প্রশিক্ষণই দেয় না, বরং তাদের দ্বিতীয় শক্তিও, টেলিকাইনেসিস। এই টেলিকাইনেসিসকে বেশিরভাগই আধ্যাত্মিক শক্তি বলে। তবে আমাকে পরে চেক করতে হবে এটা আসলে আধ্যাত্মিক শক্তি কিনা, লু ফেং ভাবলেন। জন্মের পর থেকে লু ফেং শুধুমাত্র একজন স্পিরিট রিডার দেখেছেন। এবং সেই রহস্যময় কালো পোশাকধারী ব্যক্তি প্রধান প্রশিক্ষক উটং কে ইয়াংঝো শহরের সীমা হলের ক্যাপ্টেন বলা হয়। সূচের শক্তি শক্তিশালী ছিল, কিন্তু কালো মুকুটযুক্ত ঈগলের বিরুদ্ধে এটি কোনো কাজে আসবে না। শুধুমাত্র একটি উচ্চ তীব্রতার লেজার কামান বা পারমাণবিক অস্ত্র তাদের জন্য হুমকি হতে পারে। লু ফেং স্পষ্ট ছিলেন যে, যদিও তার বর্তমান শক্তি আশ্চর্যজনক ছিল, পৃথিবীতে 10,000 থেকে হাজার হাজার এমনকি আরও শক্তিশালী অস্তিত্ব রয়েছে। ইন্টারনেট অনুসারে, সবচেয়ে শক্তিশালী যোদ্ধা যিনি কালো মুকুটযুক্ত ঈগলকে হত্যা করেছিলেন, তার গতি শব্দের গতিকে ছাড়িয়ে যায়। তিনি শুধু একটি ছুরি দিয়ে কালো মুকুটযুক্ত ঈগলকে অর্ধেক কেটে ফেলতে পারেন। একটা লাথি ধ্বংস করে দিতে পারে 6 তলার অ্যাপার্টমেন্ট। সমস্ত যোদ্ধাদের মধ্যে এটিই সবচেয়ে শক্তিশালী ব্যক্তি। সবচেয়ে শক্তিশালী যোদ্ধা হং, দ্বিতীয় শক্তিশালী থান্ডার গড়, 5টি প্রধান দেশ সমান হিসাবে বিবেচিত হয়। লু ফেং গভীর শ্বাস নিল। একটি দেশের জন্য একজন ব্যক্তিকে সমান হিসাবে বিবেচনা করা, এটা স্পষ্ট যে তাদের ক্ষমতা অত্যন্ত উচ্চ। আমার সুই সম্ভবত তাদের শরীর স্পর্শ করতে পারে না, লু ফেং নিজেকে মনে করিয়ে দিয়েছিলেন। যদিও তিনি শক্তিশালী ছিলেন, তবুও আরও অনেক শক্তিশালী লোক রয়েছে। যদিও তিনি নিজেকে এটি মনে করিয়ে দিয়েছিলেন, সেই যোদ্ধারা লু ফেং বোঝার জন্য অনেক এগিয়ে। লু ফেং এর বর্তমান ক্ষমতা তার পরিবারের জন্য একটি দুর্দান্ত জীবনযাপনের জন্য যথেষ্ট। কঠোর পরিশ্রম। আমি এখনও তরুণ, তাই আমি ভবিষ্যতের শক্তিশালী যোদ্ধাদের বৃত্তে দাঁড়াতে সক্ষম হতে পারি, লু ফেং উত্তেজনার সাথে ভাবলেন। এই অন্ধকার ঘরে লু ফেং জেগে উঠেছে, তাই সে ঘুমাতে খুব উত্তেজিত ছিল। যাই হোক, আমি এখন ঘুমানোর জন্য খুব বেশি কাজ করছি। আমি অনুমান করি আমি কিছু জেনেটিক এনার্জি ট্রেনিং করব। লু ফেং ও জিন জিয়ান তিয়ান পজিশনে ঢুকে পড়ল এবং ট্রেনিং শুরু করার জন্য চোখ বন্ধ করল। তার শরীরে ইতিমধ্যে কিছু জেনেটিক শক্তি রয়েছে এবং তার পূর্ব অভিজ্ঞতা রয়েছে, তাই শক্তি অনুধাবন করা খুব সহজ ছিল। জেনেটিক শক্তি তার তল তালু এবং তার মাথার ধমনী দিয়ে প্রবাহিত হয়েছিল, মনে হচ্ছে শোষণের হার আজ দ্রুত। শক্তি লু ফেং এর শরীরে 5টি পথ অনুসরণ করে। প্রতিটি স্থানের প্রতিটি কোষ এই রহস্যময় শক্তিকে নিঃশেষ করে দিয়েছে। মাইটোকন্ড্রিয়াল রূপান্তরের সাথে শক্তিটি জেনেটিক শক্তিতে পরিণত হয়েছিল। আমার মাথা। লু ফেং অনুভব করতে পারে যে তার মস্তিষ্কে প্রচুর পরিমাণে শক্তি প্রবাহিত হয়েছে এবং সেখানে জড়ো হয়েছে। আত্মার কম্পনের মতো কিছুর পরে লু ফেং আশ্চর্যজনকভাবে জানতে পেরেছিলেন যে তার চেতনা একটি অত্যন্ত রহস্যময় জায়গায় চলে গেছে। এই রহস্যময় জায়গাটির কোনো সীমানা বা দেয়াল ছিল না, এটি ছিল কুয়াশার সীমাহীন বিস্তৃতি মাত্র। এই কুয়াশার মধ্যে একটি অন্ধকার সোনার বল ছিল। এই অন্ধকার সোনালী বলটি একটি নক্ষত্রের মতো ছিল যেটি ধীরে ধীরে কুয়াশার স্রোত ছেড়ে দিয়ে নিজের দ্বারা আবর্তিত হয়েছিল। এই রহস্যময় জায়গার কুয়াশা বাড়তে থাকে। এই কুয়াশা কি আধ্যাত্মিক শক্তি? লু ফেং সহজেই কুয়াশার মধ্যে শক্তি অনুভব করে। এটা তার আধ্যাত্মিক শক্তি যে তিনি জিনিস নিয়ন্ত্রণ করতে ব্যবহৃত। এছাড়াও লু ফেং স্পষ্টভাবে এই রহস্যময় জায়গায় স্বচ্ছ শক্তি ফুটো একটি প্রবাহ দেখেছেন। শক্তি দ্রুত কুয়াশার শক্তিতে মিশে যায়। লু ফেং অনুভব করতে পারতেন যে স্বচ্ছ শক্তি মহাজাগতিক শক্তি। এই কুয়াশা হল আধ্যাত্মিক শক্তি, আর এই স্বচ্ছ শক্তি হল মহাজাগতিক শক্তি।
মহাজাগতিক শক্তি এখানে চুষে নেওয়া হয় এবং আধ্যাত্মিক শক্তিতে রূপান্তরিত হয়। আমার আধ্যাত্মিক শক্তি আমার মস্তিষ্ক থেকে প্রসারিত হয়। লু ফেং হতবাক হয়ে গেল, এই জায়গাটি আমার মস্তিষ্ক নাকি আমি বলবো আমার চেতনা ক্ষেত্র? সচেতন রাজ্য হল একটি বিশেষ শিরোনাম যোদ্ধারা মনের জন্য ব্যবহার করে। কেন আমার সচেতন রাজ্যের মাঝখানে একটি অন্ধকার সোনার বল আছে? লু ফেং এই গাঢ় সোনার বলটিকে ক্রমাগত নিজের দ্বারা ঘোরানো এবং কুয়াশা আধ্যাত্মিক শক্তি ছেড়ে দেওয়া হিসাবে পর্যবেক্ষণ করেছেন। এটি আধ্যাত্মিক শক্তি প্রকাশ করার সাথে সাথে লু ফেংয়ের মনও আরামদায়ক ছিল। এই অন্ধকার সোনালি বলটি আমার সমস্ত কোমার কারণ হতে পারে, লু ফেং এর অন্তর্দৃষ্টি ছিল। একটি অন্ধকার সোনার বল আধ্যাত্মিক শক্তি প্রকাশ করে? অতীতে আমার কোনো আধ্যাত্মিক শক্তি ছিল না। আমি এই সময়ের কোমা পরে এটি পেয়েছি, লু ফেং ভেবেছিলেন। তারপর এই সময়ের কোমা দিয়ে এই অন্ধকার সোনার বলটি প্রচুর পরিমাণে আধ্যাত্মিক শক্তি প্রকাশ করেছিল। এটি আমাকে কেবল টেলিকাইনেসিস শক্তিই দেয়নি, এটি আমার শরীরকেও উন্নত করেছে। তার ফিটনেস স্তর শক্তিশালী ছিল, কিন্তু টেলিকাইনেসিস তুলনায় এটা কিছুই ছিল না। ঠিক যখন বন্দীরা আমাকে আক্রমণ করছিল, তাদের একজন ছুরি নিক্ষেপ করেছিল। সেই ছুরিটি হঠাৎ দিক পরিবর্তন করে যখন এটি আমার কাঁধে বিদ্ধ হতে চলেছে। আমি অনুমান করি যে এটি আমার আধ্যাত্মিক শক্তির কারণে হয়েছিল। লু ফেং সহজেই পরিস্থিতি থেকে সত্যকে বাদ দিয়েছিলেন। প্রকৃতপক্ষে অন্ধকার সোনালি বল এই সময়ের কোমা থেকে প্রচুর পরিমাণে আধ্যাত্মিক শক্তি প্রকাশ করেছিল। যাই হোক, যখন লু ফেং প্রথম জেলে তার প্রথম রাতে জেনেটিক শক্তি প্রশিক্ষণ শুরু করে, মহাজাগতিক শক্তি তার সচেতন জগতে পরিবর্তন শুরু করে। এমনকি নিক্ষেপকারী ছুরি ছাড়া অন্ধকার সোনার বল ইতিমধ্যেই প্রচুর পরিমাণে আধ্যাত্মিক শক্তি প্রকাশ করছিল। সময়ের সাথে সাথে এটি তৈরি হয় এবং তাকে টেলিকাইনেসিস শক্তি দেয়। নিক্ষেপকারী ছুরি আক্রমণ শুধুমাত্র লু ফেংকে আগে জাগ্রত করেছিল। এটা নয়, শূন্য সম্ভাবনা আছে যে এই অন্ধকার সোনালি বলটি অভিনয় করছিল এবং এর ফলে আমার কোমা হয়েছে। যাই হোক, এখন যেহেতু অন্ধকার সোনার বল ক্রমাগত আধ্যাত্মিক শক্তি মুক্ত করছে, আমার আর কোমায় যাওয়া উচিত নয়। লু ফেং ভেবেছিলেন যে জল আটকে রাখা বাঁধের মতো অন্ধকার সোনার বল কোনো আধ্যাত্মিক শক্তিকে মুক্তি দিতে পারে না। সেই কারণে লু ফেংয়ের প্রতিদিনই মাথা ব্যথা হতো। এখন যেহেতু পানি নিষ্কাশনের জন্য একটি চ্যানেল আছে, স্বাভাবিকভাবেই আর কোনো সমস্যা নেই। দ্বিতীয় দিনের ভোর। লু ফেং যখন ঘর থেকে বেরিয়ে সিঁড়ি বেয়ে নিচে যাচ্ছিল, তখন সে বুঝতে পারল লবিতে কেউ বসে আছে। শুভ সকাল, মিস্টার লু ফেং। সামরিক ইউনিফর্ম পরা একজন লোক উঠে দাঁড়িয়ে হাসল। হ্যালো, লু ফেং সন্দেহজনকভাবে বলল, এই জায়গাটা কোথায়? আমি এখানে কিভাবে এলাম? এছাড়াও আমি মনে করি আমি আপনার সাথে আগে কখনো দেখা করিনি। সামরিক অফিসার হাসলেন। আমাকে আমার পরিচয় দিতে দাও। আমি জিয়ান অঞ্চলের জেলের টং আন। এটি আমার জিয়ান অঞ্চলের সামরিক পুনরুদ্ধার এলাকা। মিস্টার লু ফেং, আমি বিশ্বাস করতে পারছি না যে আপনি ইতিমধ্যে সম্ভাব্য ফাইটার পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন। অবশ্যই মিস লু ফেংকে এখানে রাখার আমাদের জেলের কোনো অধিকার নেই, তাই মিস লু ফেং এর এখন বাড়ি যাওয়ার অধিকার আছে। এখন বাড়িতে যেতে? লু ফেং মাথা নাড়ল। লু ফেং আশ্চর্য হননি, যেহেতু তিনি গতকাল অনেক বন্দীকে মারধর করেছিলেন এবং বিশেষ করে যখন তিনি ধাতব টেবিলের উপর অনেকগুলি ডেন্ট রেখেছিলেন, তখন মানুষের পক্ষে তার প্রকৃত শক্তি উপলব্ধি করা সহজ ছিল। আমি জিজ্ঞাসা করতে চাই, এই সবের পিছনে কে ছিল? লু ফেং ভ্রুকুটি করল। সামরিক অফিসার ইতস্তত করলেন। যদি আপনার জেল উত্তর দিতে না পারে, আমি সীমার ডোজোর সাথে যোগাযোগ করব এবং সবকিছু খুঁজে বের করার জন্য জিয়াংনান শহরের নিরাপত্তা সংস্থার মাধ্যমে যাব, লু ফেং বলেছেন। এই বিষয়টি বের হয়ে গেলে লোকেরা জানতে পারবে যে একজন সম্ভাব্য যোদ্ধাকে একটি কারাগারে বন্দী করে রাখা হয়েছিল এবং বন্দীদের দ্বারা বিট করা হয়েছিল এবং জেল অপরাধীদের আড়াল করার চেষ্টা করেছিল। জেলের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের মধ্যে নিশ্চয়ই ঝামেলা হবে।
সামরিক অফিসার হাসলেন। তাড়াহুড়ো করবেন না, মিস্টার লু ফেং। ব্যাপারটা এরকম, আমাদের তদন্ত অনুযায়ী ঝু হুয়াইয়াং নামের এক গ্যাং লিডার এই হামলার আয়োজন করেছিল। আমাদের তদন্ত অনুসারে তারা মিস লু ফেংয়ের হাত ও পা ভেঙে দিতে চেয়েছিল। উহু, লু ফেং ভ্রুকুটি করে বলল, আমার হাত পা ভেঙে দাও। কত নিষ্ঠুর, ওরা আমাকে বের করে দিতে চায়। আমি এই ঝো হুয়াইয়াংকেও জানি না, কে তাকে এটা করতে বাধ্য করেছে। সামরিক অফিসার উত্তর দিলেন, আমরা ইতিমধ্যে ঝো হুয়াইয়াংকে জিজ্ঞাসাবাদ করেছি। ঝান হাও বাই নামে এক কিশোর তাকে এটা করতে বলেছিল। ঝান হাও বাই? লু ফেংয়ের দৃষ্টি ঠান্ডা ছিল, সে কখন ছেড়ে দেবে তা জানে না। আসলে সে না, সামরিক অফিসার হাসলেন। লু ফেং, ঝান হাও বাইকে আটক করতে আপনি জিয়ান্নান শহরের নিরাপত্তা সংস্থার মাধ্যমে যেতে পারেন। তিনি একজন সম্ভাব্য যোদ্ধাকে ক্ষতিগ্রস্ত করার ষড়যন্ত্রের মাস্টারমাইন্ড ছিলেন, যা একটি ভারী অপরাধ। তার 2 বছরের জেল হওয়াটাই স্বাভাবিক। পালা করে কথা বলার জন্য আমাকে দোষারোপ করবেন না, তবে ঝাং হাও বাইয়ের চাচাও একজন যোদ্ধা, সামরিক অফিসার বললেন। লু ফেং, আপনি তার চাচাকে মুখ হারাবার জন্য বেছে নিতে পারেন এবং নিরাপত্তা সংস্থাকে ঝাং হাও বাইকে আটক করতে বলতে পারেন। যেহেতু নিরাপত্তা সংস্থা যোদ্ধাদের সমস্ত বিষয় নিয়ে কাজ করে এবং তার অপরিসীম ক্ষমতা রয়েছে, ঝাং হাও বাইয়ের চাচা নিরাপত্তা সংস্থার ক্রিয়াকলাপকে মোটেই প্রভাবিত করতে পারবেন না। আপনি তার চাচার থেকে শত্রু তৈরি করতে এবং ঝাং হাও বাইয়ের সাথে মোকাবিলা করতে পারেন। আপনি তার সাথে একান্তে আলোচনা করতে পারেন এবং ঝাং পরিবারকে অর্থ প্রদান করতে পারেন। এই সব আপনি সিদ্ধান্ত নেবেন। লু ফেং, সামরিক অফিসার হাসলেন, এটুকুই বলতে হবে। আপনার সেল ফোন এবং অন্যান্য জিনিসপত্র এখানে আছে, মিস্টার লু ফেং। লু ফেং মাথা নাড়ল। একান্তে আলোচনা করে তাকে মোটা অঙ্কের টাকা দিতে হবে? নাকি পরিণতি যাই হোক না কেন তাকে মোকাবেলা করবেন? হ্যালো বাবা, লু ফেং সেল ফোনটি ধরে রেখে ডাকলেন, আমি ইতিমধ্যে জেল থেকে বেরিয়ে এসেছি এবং আমি কিছুক্ষণের মধ্যে নাস্তা খেতে বাড়িতে যাব। চিন্তা করবেন না বাবা, আপনার ছেলে এখন খুব শক্তিশালী, কোনো সমস্যা কিভাবে হতে পারে?